সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বললেন প্রধান উপদেষ্টা, ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ। এবং আকস্মিক বন্যায় পানিবন্দী উত্তরের লক্ষাধিক মানুষ। তিস্তার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যত দ্রুত সংস্কার এবং নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই তাদের। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের উল্লেখ করে ডক্টর ইউনুস আরও বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 3 সদস্যের একটি টাস্ক ফোর্সকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। এর আগে রোববার সাগররুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। উজানের ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই করছে। গত 3 দিনে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে পানিবন্দীদের। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে নিয়ন দুলালের রিপোর্ট জানাচ্ছেন সঞ্জিদা হক। চলতি বছর দফায় দফায় বন্যায় সর্বশান্ত উত্তরাঞ্চলের মানুষ। পঞ্চম দফার বন্যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। এতে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার 5টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় মানুষ নদী ভাঙন সহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ফলে সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিস্তার বাড়ি বন্যাতে আবার ঘর বাড়ি সব তলে গেছে, অটো সব তলে গেছে। হ্যাঁ, খাওয়ার কষ্ট, আনাগোনা করতে পারছি না। 3 দিনের যে বৃষ্টি হয়েছে, তিস্তার পানি বাড়ছে, ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে। এই অব্যাহতি যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে। আমরা ত্রাণ কোনো কিছুই চাই না। আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা অতি জরুরি এবং এটা প্রয়োজন আমাদের এলাকার জনগণের। এদিকে টানা 3 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে দ্রুত পানি বাড়ছে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টের সমস্যার মধ্যে আছে, সেটাও আর আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। আপনারা একটা সুন্দর কথা বলছেন, পানি বাড়ার সাথে সাথে যে কমার সাথে সাথে ভাঙন দেখা যায়। আপনারা ইতিমধ্যে জানেন যেসব অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ করেছি। প্রতি বছর বন্যা হওয়ায় তিস্তার গর্ভে পলি পড়ে পানি ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অল্প পানিতে বন্যার সৃষ্টি হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর আবার শুরু হয় তীব্র ভাঙন। এতে প্রতি বছর ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা বাড়ছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে 17 জনের নাম উল্লেখসহ 100 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গেল রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নোমায়েল আহমেদ ইমরানের বাবা
মেহরাব ওরফে মোহাম্মদ সোয়াব মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে ২১ জুলাই শেখ হাসিনার নির্দেশে আসামিরা সাহেবপাড়া এলাকায় গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মোনায়েল ইসলাম ইমরান। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪। গভর্নর ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU, দুর্নীতি দমন কমিশন, অর্থ বিভাগ, NBR, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিকে টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে। এর আগে এই টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের প্রধান গেটে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষকরা তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। এতে বক্তব্য রাখেন আব্দুল বাতেন প্রধান, হুমায়ুন কবির, শ্যামল কুমার বারৈ, রহমতুল্লাহ চৌধুরী সহ অন্যান্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বরিশালে আদালতের পেশকার ইলিয়াস বালীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গৌরনদী উপজেলার সারিকল বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগীরা বলেন, ইলিয়াস বালী এবং তার ভাই চুন্নু বালী সহ তাদের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা, জমি দখল সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তাই তাদের অপকর্ম বন্ধের পাশাপাশি আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার শিবগঞ্জের প্রতিমা শিল্পীরা। তবে কারিগররা বলছেন, প্রতিমা তৈরিতে অন্য বছরের তুলনায় এবার খরচ বেশি, সে তুলনায় মজুরি পাচ্ছেন না তারা। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব ঘিরে বগুড়ার শিবগঞ্জে চলছে শেষ সময়ে প্রতিমা তৈরির কাজ। মাটি দিয়ে প্রতিমার আকৃতি বানানোর কাজও শেষ পর্যায়ে। কারিগরদের নিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, কার্তিক, গণেশের মূর্তি। এরপর চলবে রং তুলির কাজ। 5টা মূর্তি ডেলিভারি করে দিতে আমার 2 মাস সময় লাগে। কর্মচারীগুলো আছে, কর্মচারীকে দিতে হয় কিছু। যখন যাবেন 70-80 বা 1 লাখ টাকা পর্যন্ত কাজ আছে। পূজার আয়োজকরা জানান, অন্য বছরের তুলনায় এবার প্রতিমা তৈরিতে খরচ গুনতে হচ্ছে একটু বেশি। শিবগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা করছি এটা ঘটবে না, মানে ঘটারও কোনো সম্ভাবনা নেই। অন্যান্য বারের চেয়ে আমরা সংখ্যামুক্তভাবে এবার পূজা করতে পারবো। আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন শেষ করতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। আমরা আশা করছি যে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা খুব স্ট্রংলি আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে মানুষজন উৎসব মুখর পরিবেশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, সেই চেতনা ধারণ করে উৎসবটাকে বাস্তবায়িত হবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 12 অক্টোবর দশমীতে শেষ হবে এবারের শারদীয় দুর্গা উৎসব। এবার দেবী দুর্গা আসবেন দোলায়, ফিরবেন ঘোড়ায় চড়ে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং আমরা জানছিলাম সেখানে অবস্থা এখন করুণ। এ বিষয়ে আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী বাদশা ওসমানের সঙ্গে। বাদশা, তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ কি তথ্য আপনাদের কাছে আছে, আমাদের বিস্তারিত জানাবেন। অরণ্য যে বিষয়টি বলেছেন যে আসলে পানি কিন্তু ছুঁই ছুঁই আর নেই, পানি কিন্তু কমতে শুরু করেছে। আমরা সকালবেলা যারা জানতে পেরেছি, গত রাতে বৃষ্টি না হওয়ার কারণেই কিন্তু এখন আমরা ডালিয়া পয়েন্টে 57 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টে 37 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়েছি,
এই নদীটিতে কিন্তু পানি এখন নিচের দিকে অনেক নিচে নেমে গেছে। আমরা এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে অনেক বাড়িতে গতকালকে আমরা যেটা নিউজে দেখিয়েছি যে পানি ছিল, এখন কিন্তু পানি নেমে গেছে। তবে তারা একটু বিপদে পড়েছে, এখন কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে। আমরা যে পাড়ে দাঁড়িয়েছি এটি ভাঙ্গার অবস্থায়, আমরা যে কোনো মুহূর্তে পাটি ভেঙে যেতে পারে। পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের দুর্দশা বাড়তেছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়ায়নি। পানি উন্নয়ন বোর্ড বারবার বলছেন যে আমরা যদিও বিভিন্নভাবে এখানে আমরা বাদ দিয়ে সহায়তা করি, এখনও দেখতে পাচ্ছেন যে তারা বলছেন, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আবারও বৃষ্টি হলে কিন্তু পানি বৃদ্ধি পাবে, যেহেতু এখনও সকল জলকপাট খোলা রয়েছে। এখানে ডালিয়া পয়েন্টে রয়েছে, তিস্তা পয়েন্টে রয়েছে, গজলডোবা রয়েছে, সব মিলিয়ে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে যে কথা বলছি, বৃষ্টি যদি জোরালোভাবে আরও শুরু হয় সেক্ষেত্রে উজানের ঢলে কিন্তু আবারও কিন্তু এই পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আবারও কিন্তু এখানে প্লাবিত হবে নিম্ন অঞ্চলগুলো। তবে এখানে আমরা আরও খোঁজ নিয়ে দেখেছি যে বিশেষ করে এখানে গাইবান্ধার কিছু এলাকা রয়েছে, এখন এখানে পীরগাছার, আমাদের রংপুরের পীরগাছা রয়েছে, কাউনিয়ায় রয়েছে, এখানে আমরা কুড়িগ্রামের কিছু অঞ্চল রয়েছে, এখানে লালমনিরহাটের অনেক অঞ্চল এখনও পানির নিচে যদিও রয়েছে, কিন্তু পানি নিচে আমাদের কাদা পানিতে তারা কিন্তু একটু বিপদস্ত হয়ে পড়েছে। তারা বলছেন যে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা চেয়ারম্যানদের পক্ষ থেকে, এখানে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা কিন্তু করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন পানি যদি কমার সঙ্গে সঙ্গে তারা যে অভিযোগটি বারবার করেন যে এবারে কিন্তু পানির আসা কোনো ধরনের ত্রাণ আসেনি। আমরা শুনেছি যে ইতিপূর্বে যে কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু কুমিল্লাতে দেওয়া হয়েছে, এখানে নোয়াখালীতে, ফেনীতে, কিন্তু রংপুরে একটি সংস্থাও একটি ত্রাণ নিয়ে কিন্তু এখানে আসেনি। কেউ কোনো ত্রাণ না দেওয়ার কারণেই তারা এটা অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে আমরা হাহাকার করছি ত্রাণের জন্য, আমরা রুটি বিস্কুট খেয়ে আমরা দিন পার করছি, আমরা শুকনো খাবার ঠিক মতো পাইনি, কিন্তু এখানে এলাকার কেউ আমাদেরকে সহায়তা করার জন্য আসেনি। তবে যেভাবে পানি কমতেছে, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে পানি কমার সঙ্গে সঙ্গে যেহেতু ভাঙা শুরু হবে, আমাদের পরিস্থিতি রয়েছে। তবে এখানকার লোক বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এরা হচ্ছে ঘুষখোর টাইপের লোকজন থাকার কারণেই এখানে তারা কিন্তু ঠিকমতো কাজ করেন না। তারা বলছেন যে যেভাবে বাদ দেওয়ার কথা সেখানে তারা লুকোচুরি করেন, এখানে ঠিকমতো কাজ না করার কারণেই তারা বলছেন যে আমরা এই নদী পাড়ের মানুষ যারা রয়েছে, যেখানে ভাঙে একটু করে বস্তা, বালুর বস্তা ফেলি কিন্তু তারা চলে যায়, এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হওয়ার কারণেই কিন্তু তারা বিপদে। তবে সর্বোপরি একটি কথা, এখানকার এলাকার লোকজন যারা জানিয়েছেন, তিস্তা যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আজকে এভাবে কথা বলতে হবে না, কেউ কষ্ট পোহাবে না, এমনটি জানিয়েছেন এলাকার লোকজন। অরণ্য। চট্টগ্রামের লোহাগাড়ায় গৌরস্থান মসজিদ কমিটির নাম ভাঙিয়ে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় মসজিদ কমিটির সভাপতি প্রবাসে থাকায় জাহেদ হোসেন বাবুল এই সুযোগে নিজেকে ভুয়া সভাপতি বানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে মসজিদের সংস্কারের নামে বরাদ্দ এনে সম্পূর্ণ টাকা নিজেই আত্মসাৎ করেন। এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই মসজিদত জাহাদ হোসেন বাবুল চট্টগ্রাম জেলা পরিষদ 2,80,000 টাকার বরাদ্দ আনিয়েরা এবং নিজে আত্মসাৎ করিয়েরা হেবেলিয়ে এবং আর সমাজের অনেকেরা ওই হিসেব মধ্যে আর সমাজের বেগুনের পক্ষতুন ওর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু ওর বিচার চাই এই 2,80,000 টাকার ব্যবহার লইয়েরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 82 বছর পর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুরগড়ের রসালো ফল আনারস। লালমাটির বনাঞ্চল হিসেবে যেমন মধুপুরের খ্যাতি রয়েছে, তেমনি ফলের রানী আনারসের রয়েছে ঐতিহাসিক ঐতিহ্য। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে সনদ পাওয়ায় মধুপুরের প্রধান অর্থকরী ফসল আনারসের গুণগত মান কৃষকের আগ্রহের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে গেল বলে জানায় স্থানীয়রা। আনারস জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি, তবে বিদেশি রপ্তানি এবং প্রক্রিয়াজাতকরণের দাবি কৃষকদের। কিনা 20 টাকা করে বাজারে আনছি, বাজারে 2,200-2,500-2,500 টাকা দাম করে। এটা বাজার মূল্য অন্য জিনিসের তুলনায় এটা বাজার খুবই কম, কারণ আমার চাষি ঘরও পোষে না, যারা ব্যবসায়িক করে কিনছে 11 মনে করুন যে পোষে না। এখন যে বর্তমান যে আশিনা মালটা, এটার মোটামুটি বাজার ভালো, কিন্তু যে সিজনাল যে মালটা, এই মালটা মানে কোনো দামে বিক্রি করেন যায় নাই। সরকার আমাদের অনুষ্ঠানে স্বীকৃতি দিছে, এটা আমাদের জন্য ভালো। আর এটার জন্য একটা মিল করলে তাহলে আমাদের জন্য, কৃষকের জন্য আরো ভালো হতো। এই আনারসকে
আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায় এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়, তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে এটা রপ্তানি হবে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বললেন প্রধান উপদেষ্টা। ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ। এবং আকস্মিক বন্যায় পানিবন্দী উত্তরের লক্ষাধিক মানুষ, তিস্তার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।